গ্রামের লোকেরা বলে যে জায়গায় একসময় সাধুদের ধ্যান ও আশ্রম ছিল সেখানে দুষ্টু আত্মাদের ধরে রাখার শক্তি থাকে, কিন্তু যদি কখনো সেই শক্তি ভেঙে যায়, যদি কেউ ভুল করে সেই বদ্ধ দরজা খুলে ফেলে, তাহলে সেখান থেকে যা বের হয় তা মানুষ নয়। এই গল্প শুরু হচ্ছে এমন এক যুবককে নিয়ে যে ভুল জায়গায় ভুল সময়ে ভুল কিছুকে জাগিয়ে দিয়েছিল। তো চলুন আসলে কাহিনীটা কি হয়েছিল এবং আজকের গল্পটা কি এবং এই গল্পে কতগুলো রহস্য আছে তা সব জানাবো একে একে। ধৈর্য সহকারে গল্পটি সম্পূর্ণ শুনবেন। রাজীব ঢাকায় থাকে। রাজীবের বয়স তখন 23 বছর। ভয়টাই খুব একটা মানে না। একদিন তার মামাতো ভাই তন্ময় তাকে ফোন করে জানায়, দোস্ত শ্যামলপুরে চলে আয়। মামাতো ভাই হলেও তাদের বন্ধুত্বর বন্ডিংটা এত সুন্দর ছিল যে দুজন ভাই না, বন্ধু বলে ডাকত। তো তখন তন্ময় তাকে ফোন করে বলে, দোস্ত তুই আমার বাড়িতে চলে আয়, খুব জরুরি কথা আছে, রাতেই চলে আয়। রাজীব ভাবে রাতে এত জরুরি কি হতে পারে, তবু সে রওনা হয় বগুড়ার শ্যামলপুর গ্রামের দিকে। বাস থেকে নেমে যখন অন্ধকার মেঘে ঢাকা রাস্তা ধরে হাঁটছিল তখনই প্রথম ভয়টা পেল। রাস্তার দুপাশে উঁচু কাঁঠাল গাছ, ঝোপঝাড় আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন বাসি ধূপের গন্ধ। অদ্ভুত বিষয় হলো পুরো রাস্তায় একটা পোকাও ডাকছিল না, পুরো নিস্তব্ধ, মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে। তন্ময়ের বাড়িতে পৌঁছাতেই সে ঘাবড়ে যায়। তন্ময়ের মা দরজা খুলে বলে, তন্ময় তো তোকে ডাকেনি বাবা, ও তো গত 2 দিন ধরে জ্বরে পড়ে আছে, ফোন ব্যবহার করছে না। রাজীব থমকে যায়, কি? ওই তো আমাকে ডাকলো। ভিতরে গিয়ে দেখে তন্ময় বিছানায় পড়ে আছে, জ্বর, চোখ আধ খোলা, ঠোঁট শুকনো। কিন্তু রাজীব ঢুকতেই তন্ময়ের চোখ বড় বড় হয়ে যায়। তুই এসেছিস? তারপর ফিস ফিস, ওকে দেখা যাচ্ছে, ও কি তোর পিছনে আসছে? এমন সব আজে বাজে কথা দেখে রাজীব চমকে ওঠে। কে? তন্ময় থরথর করে কাঁপে। আমি এক জায়গায় গেছিলাম, আশ্রম, আমি ভুল করে দরজা খুলে ফেলেছি, ও এখন আমাকে ছাড়বে না, তোকেও ছাড়বে না। রাজীব এই কথা শুনে রেগে যায়। রেগে গিয়ে বলে, কোন দরজা খুলেছিস? তুই আমাকে রাতে এখানে ডাকলি কেন? তন্ময় হঠাৎ হাসে, কিন্তু হাসিটা মানুষের ছিল না, নিচু শুকনো ভাঙা গলায় চাপা হাসি। আমি তোকে ডাকিনি, ও ডেকেছে। তোর দরকার ছিল, তুই না এলে ও বের হতে পারত না। তারপর তন্ময় অজ্ঞান হয়ে পড়ে। তন্ময়ের মা কান্না করে রাজীবকে বলে, বাবা, তন্ময় কয়েকদিন আগে নিষিদ্ধ জায়গা শ্যামলপুর আশ্রমে গেছিল। বহুদিন ধরে সেখানে কেউ যায় না বলে ওটা দুষ্টু আত্মাদের কারাগার ছিল। রাজীব সিদ্ধান্ত নেয় সবকিছু রহস্য খুলবে। রাতে ঘুমাতে পারে না, বাইরে বাতাস হু হু শব্দ করে, মাঝে মাঝে মনে হয় জানালার বাইরে কেউ হেঁটে যাচ্ছে। রাত ঠিক 2:45 ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে লেখা তন্ময়। রাজীব ফোনটা ধরে। লাইন থেকে শুধু বেসুরো কর্কশ ধোয়াটে গলা, আসো, আশ্রমে আসো, ও অপেক্ষা করছে। রাজীবের শরীর ঠান্ডা হয়ে যায়। মোবাইল স্ক্রিন দেখে বুঝতে পারে কল তার নিজের ফোন থেকে আসছে, মানে কলটা আসলেই আসেনি, কেউ তার ফোনকে নিয়ন্ত্রণ করছে। এর রহস্য কি? চলুন এর রহস্য ভেদ করা যাক। পরদিন সকালে রাজীব গ্রামের একজন বৃদ্ধ রহিম চাচার সাথে দেখা করে। তিনি শ্যামলপুরের পুরনো ইতিহাস জানেন। রহিম চাচা বলেন, 7 জন সাধুর আশ্রম ছিল এটা। ওরা দুষ্টু আত্মাদের বন্দি রাখত। আশ্রমের কেন্দ্রের একটা লোহার দরজা ছিল, মুক্তিচক্র। যে দরজা একবার খুললে তার ভেতরের আত্মা যে মানুষের ওপর ভর করত সে পুরো পাগল হয়ে যেত। রাজীব জিজ্ঞেস করে, তন্ময় সেই দরজা খুলেছে? বৃদ্ধ মাথা নাড়ে, হ্যাঁ। আর সেই আত্মা সাধুরা যাকে বন্দি করেছিল তার নাম ছিল কালো রানী। সে মানুষের ভয় খায়, মানুষের শরীর দখল করে। রাজীব জেদ করে বলে, আমি আজই সেই আশ্রমে যাব। বৃদ্ধ থরথর করে বলে, যা বাবা, কিন্তু ফিরতে পারবি কিনা কে জানে। আশ্রমের প্রথম রাত। বিকেলের দিকে রাজীব আশ্রমে রওনা হয়। পথের দুপাশে লতা পাতা অন্ধকার আর বাতাসে
ধূপের সে অদ্ভুত গন্ধ। আশ্রমটা ছিল ভাঙাচোরা, দেয়াল ফেটে গেছে, ছাদ ধসে পড়েছে, গায়ে কালো দাগ। গ্রামবাসী বলতো, যতই রোদ থাকুক এই আশ্রমের ভিতরে ঢুকলে ঠান্ডা লাগে। রাজীব ঢুকেই সেটা টের পেল। ভেতরে বাতাস নেই, কিন্তু চারপাশে যেন কারো নিঃশ্বাসের শব্দ। হঠাৎ একটা ঘরের দরজা ধীরে ধীরে কোকিয়ে খুলে যায়। ভেতরে কিছু নেই, শুধু মাটিতে ধুলায় আঁচড় কাটা দাগ, যেন কেউ হাত দিয়ে টেনে নিয়ে গেছে। রাজীব মোবাইলের আলো দিয়ে ঘরটা দেখে। তার চোখ আটকে যায় দেয়ালের এক জায়গায়। সাদা চুনকাম করা দেয়ালে লাল রক্তের মতো কিছু দিয়ে লেখা, মুক্ত করো, মুক্ত করো। হাতের লেখা নয়, না মানুষের, না কোনো জিনিসের, কোনো পশুর আঁচড়ের মতো। রাজীবের বুক ধরফর করতে থাকে। সে ঘুরতেই দেখে দরজার ফ্রেমের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মুখে কোনো চোখ নেই, চোখের জায়গায় শুধু দুইটা গভীর কালো গর্ত। সে হেসে বলে, অবশেষে তুমি এলে। রাজীব চিৎকার করে দৌড়ে বেরিয়ে আসে। তন্ময়ের পরিবর্তন। হঠাৎ তন্ময় পরিবর্তন হয়ে যায়। বাড়ি ফিরে দেখে তন্ময় দাঁড়িয়ে আছে, জ্বর নেই, চোখ লাল, শুকনো হাসি। তন্ময় বলে, তুই গেছিস? তারা তোকে দেখে ফেলেছে এখন। রাজীব ভয় পেয়ে বলে, তুই আর আমি, এটা কি হচ্ছে? তন্ময় ধীরে ধীরে কাছে আসে। ও এখন তোর গন্ধ পেয়েছে। তুই এখন ওর জন্য দরজা খুলবি, নয়তো তোর আত্মা লাগবে। হঠাৎ তন্ময়ের হাত থেকে অদ্ভুত কালো ধোঁয়া বের হতে থাকে। তন্ময়ের মা চিৎকার দিয়ে পড়ে যায়। রাজীব আতঙ্কে তন্ময়কে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। রাতে রাজীব বইপত্র ঘেটে জানতে পারে এই আত্মাকে থামানোর একটাই উপায়, অর্থাৎ যে দরজা তন্ময় খুলেছিল তা আবার বন্ধ করতে হবে। কিন্তু দরজা বন্ধ হবে কেবল তখনই যখন যেই ব্যক্তি সেই আত্মাকে দেখেছে সে নিজের রক্ত দিয়ে বৃত্ত সম্পূর্ণ করবে, মানে রাজীবকে নিজের রক্ত দিতে হবে। মধ্যরাত ৩টায় রাজীব টর্চ, ছুরি আর মোমবাতি নিয়ে আশ্রমে যায়। চারপাশে অদ্ভুত কান্নার শব্দ, কেউ যেন দেয়ালের ভেতর থেকে কাঁদছে। গ্রামের গভীরের সেই লোহার দরজার সামনে পৌঁছে দেখে দরজা পুরো খোলা। ভেতরে অন্ধকার নয়, ভেতরটা ঘূর্ণায়মান কালো ছায়ায় ভরা, যেন আকাশের উপরে আরো একটা অন্ধকার আকাশ। হঠাৎ সেই মেয়ে কালো রানী দেখা দেয়। এবার তার মুখে চোখ আছে, কিন্তু সে চোখের মনি নেই, সাদা জমে থাকা মৃত চোখ। সে বলে, তুমি এসেছ, ভালো হয়েছে, আমাকে মুক্ত করো। আমি তোর উপর ভর করব না, তুই শুধু দরজা পুরো খুলে দে। রাজীব ছুরি বের করে বলে, দরজা খোলা নয়, বন্ধ করব। কালো রানীর ভয়ঙ্কর চিৎকারে আশ্রম কেঁপে ওঠে। দেয়াল থেকে কালো ধোঁয়া বের হয়ে রাজীবকে আক্রমণ করে। রাজীব হাত কেটে রক্ত মাটিতে ফেলে বৃত্ত আঁকে। বৃত্তে জ্বলে ওঠে লাল রঙে। কালো রানীর চিৎকার করে ওঠে। হঠাৎ পুরো আশ্রম অন্ধকার হয়ে যায়। দরজা জোরে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায়। একটা গর্জন শোনা যায়, তারপর নিস্তব্ধতা। পুরো আশ্রম আবার স্বাভাবিক হয়ে যায়। রাজীব ক্লান্ত হয়ে পড়ে। ভোরের আলো উঠতেই তন্ময়ের জ্বর কমে যায়, চোখে লাল ভাবও চলে যায়। সে কিছুই মনে করতে পারে না। রাজীব বুঝতে পারে সব শেষ, কিন্তু গল্পের মোড় এখনই শেষ নয়। ঢাকায় ফিরে রাতে রাজীব ঘুমাতে যাচ্ছে, হঠাৎ মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে লেখা, শ্যামলপুর আশ্রম। রাজীব থতমত খেয়ে কল ধরে। লাইন থেকে একই কর্কশ ভাঙা নারী কণ্ঠ, দরজা পুরোপুরি বন্ধ হয়নি। তুই কি ভাববি আমাকে এত সহজে আটকে রাখতে পারবি? কল কেটে যায়। তারপর জানালার বাইরে কারা যেন ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। একটা মেয়ের ভয়ঙ্কর হাসি। শেষ, কিন্তু ভয় এখানেই শেষ নয়। আবারও আসছে এরকম রহস্যময় ভৌতিক গল্প নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।